বলতে পারবো সম্মানিত এলাকাবাসী এবং উপস্থিতি, আসসালামু আলাইকুম। আমরা বড় সৌভাগ্যবান, আজকে আমাদের মধ্যে প্রধান আলোচক হিসেবে উপস্থিত আছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডাক্তার আব্দুল্লাহ আল মামুন, যিনি ফ্যামিলি কার্ডের স্বপ্নদ্রষ্টা, যিনি ফ্যামিলি কার্ড প্রণয়নে মুখ্য ভূমিকা রেখেছেন এবং কৃষক কার্ড সহ অন্যান্য বিএনপির যে একটি দফা আছে তার প্রণেতা আমাদের ডক্টর আব্দুল্লাহ আল মামুন। ও তালি দিয়ে তাকে অভিনন্দন জানান। আরো উপস্থিত আছেন আমাদের প্রাণ প্রিয় নেতা, এই অঞ্চলের মান ও মাটির মানুষের নেতা, আমাদের 3 আসনের ধানের শীষ প্রতীকের প্রতীক। আগামী দিনে আমরা যদি আল্লাহর রহমতে তাকে নির্বাচিত করতে পারি, এই 3 আসনে তাকে যদি আমরা বিজয় করতে পারি, ইনশাআল্লাহ বাংলাদেশে উনি একজন মন্ত্রী হবেন। সংসদ ভবন সরল এবারে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন যিনি ফ্যামিলি কার্ড নিজে তৈরি করেছেন। ওনার মুখ থেকে শুনুন আপনাদের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড সহ, শিক্ষা বিমা সহ, স্বাস্থ্য বিমা সহ বিস্তারিত বর্ণনা। ধন্যবাদ আপনাদেরকে। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্যতম অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন। ডক্টর আব্দুল্লাহ আল মামুন। মঞ্চপুর উপস্থিত রংপুর 3 আসনের এমপি প্রার্থী সমস্যা, অন্যান্য নেতৃবৃন্দ যারা আছেন এবং আপনারা এই এলাকাবাসী সম্মানিত যারা আছেন, সবাইকে আসসালামু আলাইকুম এবং শুভরাত্রি। আমি আসলে এতগুলো পরিচয়ের বাইরে আমার সবচেয়ে বড় পরিচয় হচ্ছে আমি আপনাদেরই সন্তান। আপনারা দর্শনা মোড় চেনেন, সূত্রাপুর বা মডার্ন, ওখানে আমার বাড়ি। একটা প্রশ্ন হচ্ছে যে আমি একজন শিক্ষক হয়ে এত রাতে এখানে কি করছি, রাজনীতি করা তো ঠিক না। আমি রাজনীতি করতে আসিনি। আমি এসেছি যে আপনারা সবসময় আমরা ভোট দেওয়ার ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়েছি। যে দলটা ক্ষমতায় গেছে আমরা উল্টো পাশে ভোট দিয়েছি, তাই না? অর্থাৎ আমাদের যাদের ভোট দেওয়ার কথা, ভোটটা আমরা উল্টো দিকে দিয়েছি। যে কারণে আমরা, যদিও এখানে আমি কলেজ থেকে শুনছি যে 42 বছর, আসলে 42 বছর না, আমরা স্বাধীনতার পর থেকে উন্নয়ন মন্ত্রী করেছি। কারণ বিএনপি যখন সরকার গঠন করেছে এই আসলে আমরা একজন স্বীকৃত স্বৈরাচারকে ভোট দিয়েছিলাম আবেগের বশবর্তী হয়ে, এবং যে কারণে কিন্তু উনিও আমাদের ভাগ্য উন্নয়নে কোনো ভূমিকা রাখেননি। ভোটটা নিয়ে চলে গেছে কোথায়? ঢাকাতে। সে কারণে স্বাধীনতার পর থেকে আসলে আসনটি অবহেলিত বা আমাদের যে উন্নয়ন হওয়ার কথা সেটা হয়। যেহেতু যেমনটা বললেন আমাদের খালেক ভাই, আমার একটু সৌভাগ্য হয়েছিল, আমি কোনোভাবেই স্বপ্নদ্রষ্টা না, বাট যে টিমটি বিএনপির এই পলিসি গুলো তৈরি করেছে, আপনাদের সন্তান হিসেবে এই ফ্যামিলি কার্ড ফার্মার কার্ডে আমার যুক্ত করার সৌভাগ্য হয়েছিল, তাই তোমার সামনে কাজ করার সৌভাগ্য হয়েছে। যখন বিএনপি বা তারেক রহমান একটা সুনির্দিষ্ট পরিকল্পনার মাধ্যমে দেশের মানুষকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছে, একটি গোষ্ঠী যারা বিকৃত হয়েছে সবসময়, আমাদের মা বোনদের ইজ্জত লুণ্ঠন করেছে 71-এ, তারাই এখন আবার নতুন মোড়কে, নতুন মুখোশে যারা বাংলাদেশি
সুযোগ আননি, কারণ এই সুযোগ আমরা 50 বছর হারিয়েছি। এটা 60 বছর আর করতে চাই। আমি 4টা বিষয় নিয়ে কথা বলবো এবং আমি বোঝানোর চেষ্টা করবো যে কেন বিএনপিকে ভোট দিলে শুধু স্লোগান নয়, যে বিএনপি যে আপনাদের ভাগ্য পরিবর্তন করতে পারে সেই বিষয়ে আমি 4টি কথা বলবো। প্রথমটি হচ্ছে যে আমরা বলছি যে আমরা একটা ফ্যামিলি কার্ড তৈরি করেছি। এই মুহূর্তে আমাদের নিষ্পেষিত যদি কোনো শ্রেণী থাকে বা যাদেরকে নির্যাতনের শিকার হতে হয়, অবহেলার শিকার হতে হয়, কোনো কোনো ক্ষেত্রে নিজেরা টাকা ইনকাম করলে স্বামীকে দিতে হয়, বাবাকে দিতে হয় বা সন্তানকে দিতে হয়, সেটি হচ্ছে আমাদের নারীরা বা আমাদের মা বোনেরা, আমাদের যারা চাকরির তারা, এবং তারা কোনোভাবেই তাদের অধিকারটা কিন্তু পাচ্ছে না। এখন আমরা একটা কার্ড তৈরি করার চেষ্টা করছি, ইনশাল্লাহ সেটা বাস্তবায়ন করবো, যে আমাদের একটা কার্ড আপনাদের দিতে চাই, যে কার্ডটা হবে আপনাদের ক্ষমতার উৎস। কেন আমরা ভেবেছিলাম যে আমরা অথবা শস্য দেওয়ার চেষ্টা করবো, চাল ডাল, কিন্তু পরবর্তীতে আমাদের তারেক রহমান, আমাদের চেয়ারম্যান, উনি সিদ্ধান্ত নিয়েছেন যে অর্থই পারে আপনাকে ক্ষমতায়িত করতে, অর্থাৎ অর্থ হাতে থাকলে আপনি ক্ষমতাবান, না হলে সম্ভব না। আরেকটা জিনিস খেয়াল করেন, এখানে আমাদের যারা ভাইরা আছেন, চাচারা আছেন, যে টাকাটা যদি ক্যাশে থাকে অনেক সময় পুশ করে এটা চলে যায়, নিয়ে নেয়, বাট কার্ডে থাকলে 3 নাম্বারটা গুরুত্বপূর্ণ, এটা কিন্তু নেওয়া আপনার কাছ থেকে কঠিন হবে। আরেকটা জিনিস গুরুত্বপূর্ণ, যে আমাদের পুরুষের কাছে 25,000 টাকা আর আমাদের চাচি মা বোনদের কাছে 2500 টাকা একই পরিমাণ। কথাটা কি ঠিক বলেছি? এই ক্ষেত্রে পুরুষ বা আমরা যারা এখানে উপস্থিতি কেউ কি দ্বিমত পোষণ করবো? কারণ আপনারা সঞ্চয়ী, আপনারা আমাদের মা, আপনারা আমাদের বোন, সেটা বুঝতে পেরেই কিন্তু এই টাকাটা আপনাদেরকে আমরা দিতে চাই। এখন একটা অপপ্রচার চালানো হচ্ছে, যারা স্বাধীনতা যুদ্ধের সময় বদর বাহিনী ছিল, রাজাকার বাহিনী ছিল, এখন তারা একটা নতুন বাহিনী হয়েছে, অপপ্রচার বাহিনী বা পথ বাহিনী। ফেসবুকে শুধু উল্টো পাল্টা পড়ে। এরা আমাদের উন্নয়নকে বাধাগ্রস্ত করতে চায়, বাংলাদেশকে পেছনের দিকে নিতে চায়। আমি মুসলমান, আর একজন হিন্দু থাকবেন, আমার স্বর্গে বা বেহেশতে যাওয়ার নির্ভর করবে আমার কর্মের উপরে। সেই কারণে তাদের বেহেশতের কার্ডটা আমি নেইনি, আপনারা কেউ নিয়েছেন? সেটাকে নিয়ে যাওয়া সম্ভব? এই অপপ্রচারটা কিন্তু তারা করেছে এবং বিকাশ নাম্বার নিচ্ছে, এলাকা এলাকায় যাচ্ছে এবং আমাদের সাধারণ মা বোনের যে ধর্মীয় অনুভূতি সেটাকে নিয়ে খেলার চেষ্টা করছে। এই যে আপনারা পর্দা করেছেন, এটা কি জামাত ইসলাম পর্দা করার জন্য বলছে নাকি আল্লাহ বলছে? আমার মাও পর্দা করে, আমরাও নামাজ পড়ি, কিন্তু ইসলাম তো রাজনৈতিকভাবে বিক্রির জন্য নয়, ইসলাম হচ্ছে আমার মানার জন্য। এই কথাগুলো যদি আমরা বলছি, 2 দিন সময় আছে, আপনারা অনুরোধ করবো যে আমার এই কথাগুলো শুধু নিজের মধ্যে না, আপনারা আপনাদের আশেপাশে ছড়িয়ে দেবেন। সেই জন্য এত রাতে আপনাদের সন্তান হিসেবে এখানে আসা। আমরা বলা হচ্ছে এই টাকাটা দেবো না, আমি নিশ্চয়তা দিচ্ছি আপনাদেরকে যে এই মুহূর্তে বাংলাদেশের 18টি মন্ত্রণালয় বা সরকারের 18টা দপ্তর 143টা নানান ধরনের সুযোগ সুবিধা দেয় মহিলাদের। এখানে কয়জন এই সুবিধা পান? হিন্দু মুসলমান আমরা যারা আছি, হাত দেখি। তাহলে দেখেন, এত ভোট দিলেন আপনারা, আমরা এত ভোট দিলাম, আমাদের একটা মা বা বোন এটা সুযোগ পায় না। তাহলে এটা একটা প্রতারণা না? এইখানে ক্ষমতায় ছিল তারা, জাতীয় পার্টি, তারা এই কাজটা ঠিক মতো করেনি। এখন এখানে প্রতি বছর সরকারের ব্যয় 1,20,000 কোটি টাকা, এখনকার যে প্রোগ্রাম গুলো আছে। কিন্তু আওয়ামী লীগ এখানে প্রায় 52% ভুয়া কার্ড দিয়ে এই টাকাটা জাতীয় পার্টি সহ খেয়ে ফেলত। ঠিক আছে, তাহলে এখন কত টাকা নষ্ট হতো? তাহলে 52% যদি হয় 1,20,000, তো ধরেন 60 লাখ টাকা, 60,000 কোটি টাকা নিজেরাই খেয়ে ফেলত। এখন আমাদের ফ্যামিলি কার্ড দিতে বা আমাদের মাদেরকে কার্ড দিতে দরকার হবে প্রথম অবস্থায় 12 থেকে 18,000 কোটি টাকা, আর আমাদের হাতে কত আছে? শুধুমাত্র দুর্নীতির টাকাটাই 60,000 কোটি টাকা। তাহলে যদি সৎভাবে এই প্রকল্প বাস্তবায়ন করা যায়, তাহলে আপনারা কার্ড পাবেন না? এর জন্য নতুন কোনো টাকার দরকার আছে? আমি ডেভেলপমেন্ট ইকোনমিক্স অর্থাৎ উন্নয়ন অর্থনীতির আমি অধ্যাপক, সেখানে আমরা হিসাব করে দেখেছি যদি সুব্যবস্থা করা যায় তাহলে এই কার্ডটা আপনাদের দেওয়া সম্ভব। আপনার কাছে অনুরোধ থাকবে, ইনশাআল্লাহ বিএনপি ক্ষমতা আসলে আপনাদের হাতে এই কার্ডটা পৌঁছাবো। সেজন্য কি করতে হবে? আগামী 12 তারিখ ধানের শীষে ভোট দিতে হবে। ঠিক আছে, এটা হলো আমার 1 নম্বর পয়েন্ট। এখানে কৃষিকাজ যদি আমরা শহরে থাকি, বাট আমাদের আত্মীয় স্বজনরা অনেকে কৃষিকাজের সাথে জড়িত, তাই না? একটু হাত দেখতেছে যে কারা চাষাবাদ করে। এই কৃষিকাজ মানে ধানের ক্ষেত না, বাসার পাশে ছোট্ট সবজি ক্ষেত হতে পারে, আপনার বাগানে, ছাদের বাগানে কোনো বাগান হতে পারে। এই ধরনের কাজ এবং বড় বড় কৃষিকাজের সাথে যারা জড়িত তাদের জন্য আপনারা জানেন আমাদের ভাবনা হচ্ছে কৃষক কার্ড। এই কার্ডটি আমরা দিতে চাই, তার যেমন লোন নেওয়ার ক্ষেত্রে, সার নেওয়ার ক্ষেত্রে, বীজ দেওয়ার ক্ষেত্রে আমরা এই সাহায্যগুলো আমাদের কৃষকদের জন্য করতে চাই। আমাদের অর্থনীতির যে এখন আকার, যত পুরো অর্থনীতি যদি 100 টাকা হয়,
এর মধ্যে কৃষকের অবদান হচ্ছে 45 টাকা। কত টাকা? একটু ট্রাকটাকে যেতে দিই, শব্দ করছে, তারপরে কথা বলবেন। তার মানে আমাদের যদি 100 টাকা সরকার আয় করে, কৃষকরা দেয় কত টাকা? তাতে 45 টাকা। কিন্তু তাদের জীবনটা কেমন? শিক্ষিত মানুষের মতো নাকি অবহেলিত? কষ্টের না সুখের? কষ্টের। তাদের কষ্ট লাঘবের জন্য আমরা কৃষক কার্ড দিতে চাই। ওই কৃষক কার্ডের মাধ্যমে তারা লোন পাবে, বীজ পাবে, সার পাবে, এবং ইনশাআল্লাহ বিএনপি সেটা নিশ্চিত করবে। এখন আপনার একটা বাড়িতে যদি চাচির বা বোনের একটা ফ্যামিলি কার্ড থাকে, পারিবারিক কার্ড, আর চাচার যদি একটা ফার্মার্স কার্ড বা কৃষক কার্ড থাকে, সেই ফ্যামিলিতে সুখ স্বাচ্ছন্দ্য আসবে না আসবে না? এটা কি নতুন করে একটা আয়ের ক্ষেত্র তৈরি করবে না? এটা আপনারা কি নিতে চান? তাহলে কাকে ভোট দিতে হবে? আমার চাচাকে ভোট দিতে হবে, শামসুজ্জামান শামুকে ভোট দিতে হবে। এটা গেল 2 নম্বর পয়েন্ট। 3 নম্বর হচ্ছে, আপনারা জানেন এখানে এনজিও থেকে লোন নিয়েছেন, এরকম একটা হাত দেখতে চাই যে এনজিও থেকে কারা লোন নিয়েছে। এটা ব্যাংকের সুদের চেয়ে অনেক বেশি। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম মানুষের দুঃখ দুর্দশা বুঝতে পেরেছেন। উনি আপনারা যারা মুরব্বী আছেন তাদেরকে নিয়ে খাল খনন করেছেন, বাংলাদেশের দারিদ্র বিমোচন করেছেন। ওনার ওয়াইফও একইভাবে বেগম খালেদা জিয়া মহিলাদের জন্য কাজ করেছেন। বেগম রোকেয়া যদি হয় আমাদের উত্তরবঙ্গে যিনি নারীর অগ্রপথিক ছিলেন, তাহলে নারীদের সত্যিকারের ভাগ্য উন্নয়ন কিন্তু করেছিল খালেদা জিয়া। আর তারই সন্তান এবার সাধারণ মানুষের দুঃখ বুঝতে পেরে ঘোষণা দিয়েছে যে 10,000 টাকা পর্যন্ত আপনারা যে এনজিও থেকে লোন নিয়েছেন সুদ সহ ইনশাআল্লাহ আমরা মওকুফ করব। এখন এটা গেল 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্ট বলি যে আমাদের আপনারা কৃষি লোন অনেকে নেয় না, বিপদ আপদে পড়ে। যে কৃষি লোন নিয়েছেন হাত দেন। এখানে যদি আমাদের শহরে অনেক কৃষক লোন নেয় এবং তার জীবন দুর্বিষহ হয়ে যায়। আমরা সিদ্ধান্ত নিয়েছি বাংলাদেশ জাতীয়তাবাদী দল ক্ষমতায় গেলে আমরা কৃষকদের 10,000 টাকা পর্যন্ত লোন সুদ সহ ইনশাআল্লাহ মওকুফ করব। এখন আপনার হাতে যদি একটা ফ্যামিলি কার্ড থাকে, এনজিওর ঋণ না থাকে, কৃষকের হাতে টাকা থাকে, তাহলে উত্তরবঙ্গের মানুষকে পিছিয়ে থাকবে? এখন সিদ্ধান্তটা সঠিক নিতে হবে। লাস্ট পয়েন্টটা বলে আমি শেষ করি। সেটি হচ্ছে, আমি তো কৃষকদের কথা বললাম, আমি আমাদের চাচা চাচিদের কথা বললাম। এখানে শিক্ষার্থী আছে তারা একটু হাত দেখি, আমাদের স্টুডেন্ট ছাত্র যারা, এই ছাত্রদের আমাদের 3টা সমস্যা। একটা হচ্ছে যে তাদের পড়ালেখাটা পড়ছে কিন্তু ভালো চাকরি পাচ্ছে না। এই জন্য আমরা 1 কোটি চাকরির ব্যবস্থা ইনশাআল্লাহ করব এবং আমাদের প্রত্যেক ছেলেদেরকে চাকরি দেওয়া সম্ভব, সেটা তারেক রহমান রংপুরে এসে বলে গেছে। 2 নম্বর হচ্ছে, আমাদের যাদের পড়াশোনা করতে অসুবিধা হয়, টাকার অভাব হয়, তাদেরকে আমরা শিক্ষা প্রণোদনা বা শিক্ষা লোন দেব। তাহলে পড়াশোনা করতে অসুবিধা হবে, কিন্তু পড়াশোনা করার পর চাকরি লাগবে, সেজন্য আমরা 1 কোটি চাকরির ব্যবস্থা করতে চাই। আর একটা জিনিস আমরা দিতে চাই যে আমাদের এই এলাকার মানুষের আমাদের যেটা সমস্যা, সেটা হচ্ছে আমরা বিদেশে কারো আত্মীয়-স্বজন থাকে হাত দেখি, দেখেন কারো থাকে না। কিন্তু যদি কুমিল্লা নোয়াখালী হতো তাহলে কিন্তু অনেকে বিদেশে থাকে। আমরা বিদেশ যেতে পারি না কেন? আমাদের টাকা নাই বা আমাদের অর্থ নাই। সেজন্য তারেক রহমানের পরিকল্পনা হচ্ছে রংপুরের মানুষের জন্য যদি কেউ বিদেশে যেতে চায়, তাকে আমরা ইনশাআল্লাহ বিদেশ যাওয়ার জন্য ঋণ দেব সুদ মুক্ত। শেষ করে এই কথাটা বলি, এখানে মাদ্রাসা বা ইমাম আছেন কেউ? মাদ্রাসা শিক্ষক, ইমাম, মুয়াজ্জিন কেউ আছেন? বা তার কারো বাবা, চাচা মুয়াজ্জিন বা ইমাম বা মাদ্রাসা শিক্ষক? আপনার? আচ্ছা, ভালো। দেখেন, এই ইমামরা হচ্ছে আমাদের নেতা না? ইমাম মানে নেতা। কিন্তু ইমামরা চলে কিভাবে? মুষ্টির চাল দিয়ে, চামড়া বিক্রির টাকা দিয়ে, এর ওর কাছ থেকে টাকা নিয়ে, এর ওর বাড়িতে খেয়ে একজন নেতা কিভাবে চলতে পারে? উনি তো আমাদের নৈতিকতা শিক্ষা দেন, মারা গেলে জানাজা পড়ান, আমাদের জন্য দোয়া করেন, কিন্তু ওনার জীবনটা কি এরকম থাকা উচিত? একেবারে তার সন্তানরাও কিন্তু ভালো করতে পারে না। সেটা ভেবে আমরা সিদ্ধান্ত নিয়েছি, যে ধর্মেরই ইমাম হোক, পুরোহিত হোক, সেটা হিন্দু হোক, সেটা মুসলমান হোক, বৌদ্ধ খ্রিস্টান যারাই হোক, আমাদের যারা ধর্মগুরু রয়েছেন তাদেরকে ইনশাআল্লাহ আমরা প্রতি মাসে ভাতার ব্যবস্থা করবো এবং আপনাদের কথা দিয়ে গেলাম। আপনারা খেয়াল করেন, আমাদের এই পরিকল্পনায় আসলে মারা বা মেয়েরা বাদ যায়নি, কৃষক বাদ যায়নি, শিক্ষার্থী বাদ যায়নি, এবং একই সাথে আমরা ধর্মীয় যারা গুরু তাদের কথা ভেবেছি। কিন্তু সমাজের কেউ আর পিছিয়ে থাকবে? পিছিয়ে থাকবে না। আমরা একটা সুন্দর, আমি বলে যাই, আমরা একটা সুন্দর সমাজ ইনশাআল্লাহ গড়বো এবং সেই সিদ্ধান্ত নেওয়ার দিনটা কোনটা? 12 তারিখ। একটা কথা বলে শেষ করি, সেটা হচ্ছে
যে আমরা জানি যে ইসলাম ধর্মে পর্দা করতে হবে না করতে হবে না করতে হবে। ইসলাম ধর্মে গান বাজানো যাবে না যাবে না যাবে না। এখন যে দলটি ইসলাম ধর্মের নাম ভাঙিয়ে ভোট চাচ্ছে তাদের এবার সঙ্গীত দেখবেন ডিস্কো সঙ্গীত। এটা কোন ইসলাম? আবার বলছে যে পর্দা না করলেও চলবে, বলতেছে না যেন সবার স্বাধীনতা দিয়ে দেবো বলতেছে। আবার এর আগে মাজার ভাঙতেছে, প্রথম আলোতে আক্রমণ করতেছে। এই যে শক্তিটি পরাজিত হয়েছিল আওয়ামী লীগের মতো তারা আরো বড় ফেসিস্ট হয়ে উঠছে মাত্র 15 মাসে। শিক্ষকদের যেমন মেরেছে, মেয়েদের অন্য ধরে টেনেছে। এবং আরো একটা জিনিস আপনাদেরকে দেখাই যে এই বাহিনী, এবং আপনাদের দায়িত্ব নিয়ে বলছি যে এই বাহিনী আপনার এমন কোন অপকর্ম নেই যে গত 15 মাসে করেনি। ছোট্ট একটা জিনিস দেখাই, একটা সাধারণ মানুষ অপরাধ করলে তাহলে তার কিন্তু আল্লাহ বিচারের ক্ষেত্রে ছাড়টা দিতে পারে, কিন্তু একজন যিনি জানে ধর্ম সম্পর্কে বক্তব্য দিচ্ছে তাহলে তার কিন্তু আরো কড়া বিচার হবে। এগুলো যারা পড়াশোনা করতে পারে দেখো লেখা আছে জুলাই গণ অভ্যুত্থানের পর, শোনা যাচ্ছে পেছনে, জুলাই গণ অভ্যুত্থানের পর জামাত শিবিরের কুকীর্তি। এখানে শুধু ধর্ষণের ঘটনা এরা ঘটিয়েছে 31টি, অসংখ্য চাঁদাবাজির ঘটনা ঘটিয়েছে। এই বইটা আমি যারা এখানে স্থানীয় নেতারা আছেন আমাদের তাদেরকে দিব, আমাদের যারা ছাত্রদল যুবদল আছে তোমরা আমাদের থেকে নিবা। তাহলে যারা ধর্মের আড়ালে কি করছে, ধর্ষণ করছে, চিন্তাই করছে, আর নাম হচ্ছে কার, ওই যে বন্ড বাহিনী বিএনপির নাম হচ্ছে। তাহলে এটা কি ন্যায় না অন্যায়? এরা পর্দা করার কোনো কথা বলে না, এরা গান বাজায়, এরা ধর্ষণ করে, এরা আবার ক্ষমতায় যেতে চায়। এদের নাম থেকে একটা অংশ বাদ দিতে হবে, এদের নাম হতে হবে বাংলাদেশ জামাত, ইসলামটা বাদ দিতে হবে। কারণ ইসলাম হচ্ছে আমার ওই মাজারের ইসলাম, ইসলাম হচ্ছে হেফাজতের ইসলাম, ইসলাম হচ্ছে তাবলীগ জামাতের ইসলাম। ইসলাম কখনো এটাকে বলে নাই যে জোর জবরদস্তি করার জন্য। জাতীয় পার্টির কথা আমি আগেই বলেছি, আর সময় নষ্ট করবো না। আমরা যে কথাগুলো আপনাকে বললাম, আমরা কি মনে করেন যে আপনাদের সুখ স্বাচ্ছন্দ্য আসবে এবার? ইনশাআল্লাহ আমরা ভোট দেব 12 তারিখে শামসুজ্জামান শামুকে। কোরআন শরীফ নিয়ে আমরা শপথ করাই না, এবার হাত দেখতে চাই যে কারা শামসুজ্জামান শামুকে ভোট দেবেন। কেউ না দিতে চাইলে অসুবিধা নেই, না দিতে হাত তুলবেন না। বাট ইনশাআল্লাহ আপনারা আমাদেরকে ভোট দেন, আপনাদের ভোট আমানত, এবং সেই আমানত আপনাকে নির্বাচনের পরে ফিরিয়ে দেব, সেই কথা দিয়ে গেলাম। ভালো থাকবেন। সম্মানিত সমাবেশ, না আপনাকে এমনি ভোট দেওয়া লাগবে না, কিন্তু দেওয়া লাগবেন না তোমার। আমি নিশ্চিত করছি, আমি আপনাদের সন্তান, আমি মোবাইল নাম্বার এখানে ওয়ার্ডের কে আছে আমাদের এই ওয়ার্ডের, হ্যাঁ দরকার হলে সভাপতি আছে, তাকে দিয়ে গেলাম, সালেক ভাই আমার খুবই কাছে, আপনাকে নাম্বার দিয়ে গেলাম। অথবা 1 দিন 2 দিন 3 দিন লাগবে, কিন্তু এই যে কয়েকটা কথা আমি বলছি, ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, কৃষি ঋণ, এটা তার মধ্যে 180 দিনের মধ্যে আমরা দুটো কাজ করবো। একটা হলো এনজিওর লোনটা মৌকুব করবো এবং কৃষক লোন মৌকুব করবো 180 দিনের মধ্যে। আর দুটো জিনিস আমরা বলছি যে ফ্যামিলি কার্ডটা আমরা ধাপে ধাপে করবো, এবং ইনশাআল্লাহ 6 মাস থেকে 1 বছরের মধ্যে এটা আপনারা পাবেন, একদম নিশ্চিত থাকেন। এবং কৃষক কার্ডও একইভাবে আমরা 6 মাস থেকে 1 বছরের মধ্যে বাস্তবায়ন করবো। তো আপনাকে আমি কথা দিয়ে গেলাম যে এটা তারেক রহমান বাস্তবায়ন করবে, বা ইনশাল্লাহ আগামী 2 দিন আমি যে কথাগুলো বোঝায় বললাম, এইটা একটু দাঁড়ে দাঁড়ে গিয়ে বলবেন। কালকে এবং পরশু এখানে যে ওয়ার্ড আছে, আপনারা আমাদের যারা কর্মী যারা শুধু আছেন না, আপনাদেরও কাছে অনুরোধ করে গেলাম আপনাদের সন্তান হিসাবে সবাইকে একটু বলেন যে ভোটটা এবার সঠিক জায়গায় দিয়ে আমরা আবার যেন ভুল না করি। ভালো থাকবেন। সম্মানিত সমাবেশ, রাত অনেক হয়ে যাওয়ার কারণে আমরা অনেককে বক্তব্য দিতে পারলাম না, এই জন্য আন্তরিকভাবে দুঃখিত। আমাদের মাঝে উপস্থিত হয়েছেন মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক জনাব ইমরান হোসেন, 23 নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর জনাব লিটন পারভেজ। এই পর্যায়ে আপনাদের সামনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সদর 3 আসনের প্রার্থী, ধানের শীষের মনোনীত প্রার্থী জনাব শামসুজ্জামান শামু ভাই। জনাব শামসুজ্জামান শামু ভাই। আজকের সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপস্থিত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ডক্টর আব্দুল্লাহ আল মামুন, উপস্থিত এই 23 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এবং মহিলা দলের আমাদের সাধারণ সম্পাদিকা,
সভাপতি ফলকুদ্দোহন সালেক, অন্যান্য নেতৃবৃন্দ, আমার সামনে উপস্থিত এই এলাকার প্রিয় ভাই ও বোনেরা, সবাইকে জানাই সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনারা কেমন আছেন? ভালো আছেন? রাত 12টায় মিটিং চলছে, তো নিশ্চয়ই কষ্ট হচ্ছে নাকি? অনেক দেরি হয়ে গেছে। আমরা বিকাল 4টা থেকে শুরু করছি, 4টা থেকে শুরু করতে একটার পর একটা চলতেছে। আজকে 7টা মিটিং করলাম, বাদ আসর থেকে এখন পর্যন্ত 7টা, এমনিতে 7 ঘন্টা লাগে আর কি। কিন্তু আপনারা অনেকক্ষণ ধরে কষ্ট করছেন, এখানে বসে আছেন, এই জন্য আমি আপনাদের কাছে ক্ষমা প্রার্থী দেরি করে আসার জন্য। প্রিয় ভাই বোনেরা, আসলে আগামী 12 তারিখ যে নির্বাচন হচ্ছে, জাতীয় সংসদ নির্বাচন, এই নির্বাচনটা রংপুরের মানুষের জন্য অনেক গুরুত্বপূর্ণ। ঠিক কিনা বল? কারণ গুরুত্বপূর্ণ এই কারণে যে বিগত 40 বছর ধরে, 42 বছর ধরে একটা রাজনৈতিক দল, একটা পরিবার এই রংপুরকে বিভিন্ন ভাবে রংপুরের মানুষকে ভুল বুঝিয়ে রংপুরের মানুষের সাথে ধোঁকাবাজি করে এমপি হয়েছে, মন্ত্রী হয়েছে, কখনো ভোটে, কখনো ভোট ছাড়া। দুঃখজনক হলো সত্য যে এমপি হলো, মন্ত্রী হলো, কিন্তু এই 40-42 বছরে রংপুরের মানুষের কোনো উপকার হলো না। বলছে কি? রংপুরের আমাদের মূল সমস্যা যেটা, সেটা হচ্ছে কর্মের সংস্থান নেই, কাজের জায়গা নেই। এখানে মানুষে কাজ করবে, সেই কাজের কোনো জায়গা নেই। তার মানে এখানে এই 40 বছরে কোনো ফ্যাক্টরি, কোনো শিল্প প্রতিষ্ঠান, কোনো কিছু রংপুরে এই পার্টি এমপিরা করতে পারে নাই বা করে নাই। কারণটা হচ্ছে, আমি যেটা মনে করি করে নাই, উদ্যোগ নেই। কারণটা হচ্ছে বিনা কারণে আমরা ভোট দিয়ে বাড়ির ছুঁয়ে থেকে, বাড়ির ছুঁয়ে থেকে দালালদেরকে মাঠে নামায় দেয়। তারপরে কি করে, আপনার ভোট জনগণ তো গেল, নাঙ্গল দেখলে ভোট দিয়ে দিছে, আবার টাকা ভোটের পরের দিন সালাম দিয়ে ঢাকায় চলে গেছে। তাদের তো আসার আর দরকার নেই, কারণ জনগণ বিনা কারণে ভোট দিয়ে দেয়। সে কারণে কেন সে আপনারা আমার কাছে আসবে? আপনারা আমার কাছে আসার দরকার নেই, তার আর কোনো উন্নয়ন করারও দরকার নেই। আপনি দেখেন আপনারা যে উনি এমপি হইলো এতবার, ওনার পরিবার এতবার হইলো, ওনার যে সাথে ছেলে এমপি হইলো, কি কোনদিন কি চেহারা দেখছেন? আমি চিনি না। আমি যদি এখন পাশে দাঁড়ায়, আমি চিনবো না যে সে এরশাদ সাহেবের ছেলে, কারণ আমরা চিনি না। কিন্তু আমরা এমনি খালি ধানের বাদ দিয়ে আমরা লাঙ্গল বাঁকায় ভোট দিয়েছি, তাই না? এই সিদ্ধান্তটা আমাদের রং ছিল, সঠিক ছিল না, আমাদের বোঝার একটু অভাব ছিল। কি বলেন আপনারা? আমরা যদি ঠিকমতো বুঝতাম যে এরা এত প্রতারক, আমি বলি এটা প্রতারণা করা। মানুষের ভোট নিয়ে তার জন্য কাজ না করা মানে প্রতারণার সামিল না। কি বলেন আপনারা? আপনাদেরকে আমি কথা দিয়ে গেলাম, কিন্তু আমি সে কাজটা করলাম না, না করে আপনারা আপনাদেরটা করলেন, আমি আমারটা করলাম না, তাহলে আমি আপনাদের সাথে প্রতারণা করলাম না? ভাই বোনেরা, আপনারা খেয়াল করেন যে এই 40 বছরে জাতীয় পার্টি আমাদেরকে কি দিল, কি দিয়েছে? অনেকেই সবাই বলে জাতীয় পার্টি কোনো উন্নয়ন করে, এটা করে, সেটা করে। আমি বলি 3টা কাজ করেছে, আমাদের খুব উপকার হয়েছে। একটা কাজ হলো আমাদের রংপুরের লোককে নিয়ে যায় কুমিল্লার লেবার বানাইছে, ধান কাটা বানাইছে, খুব উপকার করছে না? হ্যাঁ, কুমিল্লার লেবার বানাইছে। কুমিল্লা যায়, আমাদের এলাকার লোক যায়, 3 মাস 4 মাস থাকে, কিন্তু দেখেন বাড়ি 3 মাস 4 মাস পরে ফিরে কুমিল্লায় ধান কাটে, ধান গাড়ে, আর গোয়াল ঘরের মধ্যে থাকতে দেয়। কিসের ঘর? গোয়াল ঘর। গোয়াল ঘর বোঝেন তো? বহু যে ঘরে রাখা হয় ওটা গোয়াল ঘর বলে, তাই না? গোয়াল ঘরে আমাদের লোককে রাখা হয়। আপনি যে আপনারা দেখবেন, আমার অনেকের সাথে দেখা হয়, যেদিন কুমিল্লা যায় চেহারাটা কত সুন্দর থাকে, ভালো থাকে, আর যেদিন কুমিল্লা থেকে আসে তার চেহারা থেকে তাকানো যায় না। ওই দিন দায়ের কাজ করতে হয়। রাত্রে ঘুমায় কোথায়? গোয়ালঘর। গোয়ালঘর তো মশা কামড়ে 12টা বাজে দেয়, 14টা বাজা দেয়। তো এই জন্য আমরা কি করলাম, চলেন এই জাতীয় পার্টি ক্ষমতায় এসে এই কাজটা করলো, আমাদেরকে কুমিল্লার ধান কাটা লেবার বানাইল। এটা তো উপকার করতে আমাদের।
তারপরে কি করলো, ঢাকায় আপনি কোন রিক্সাওয়ালাকে জিজ্ঞেস করেন যে বাড়ি কোথায় তোমার, বাড়ি প্রথমে কোথাও রংপুর, ভাই বাড়ি কোথায় রে, রংপুর, রংপুর কোথায়, ন্যালফামারি নালমনি, এই কথা বলে, বলে না, বলে। তাহলে তার মধ্যে ধরেন আমাদের লোকজন এখন ঢাকার রিক্সা চালা, আমাদের লোকজন এখন কুমিল্লার ধান কাটা পাট কাটা লেবার, আর আমাদের কিছু ভাই বোন যারা রংপুর থেকে গিয়ে গার্মেন্টস এর চাকরি করে ঢাকায়, আমাদের বোনরা ঢাকা চাকরি করে, অনেক বোন তার বাচ্চা তার মায়ের কাছে রেখে দেয় অথবা তার শাশুড়ির কাছে রেখে দেয়। এই সন্তান দুটো মায়ের কাছে বেড়ে উঠতে পারতেছে না, সন্তান দুটোর ভবিষ্যৎ কি চিন্তা করেন। সেই জন্য আমাদের কাছে চিন্তা করতে হবে, এই জাতীয় পার্টি আমাদেরকে এমন অবস্থায় নামাইছে যেটা বাংলাদেশের আর কোন জেলা এইরকম নাই। ভাই বোনেরা, সেই কারণে আমি চিন্তা করেছি যে আমরা রংপুর, আমাদের এই প্রিয় রংপুর, আগে বলতো রঙের রসে ভরপুর, আমাদের সেই রংপুর, এটা কথা বলতে লাগে মানুষ, রঙের রসে ভরপুর আমাদের রংপুর। রংপুরে কি ছিল, রংপুরে আমাদের গোয়াল ভরা গরু ছিল, গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল, আর আমাদের প্রিয় ভাইয়া গান, ও কি গাড়িয়াল ভাই আঁকা ও গাড়ি তুই চিলমারির বন্ধন, বলতো না, শুনতেন না রেডিওতে, ও কি গাড়িয়াল ভাই। সেই রংপুর আজকে কি অবস্থায় পরিণত হয়েছে। সেই জন্য আমি মনে করেছি যে আপনাদের ভোটে, রংপুরের মানুষের ভোটে, আল্লাহর রহমতে যদি ধানের শীষ এখানে যেতে, যদি আমাকে আপনারা মনোনীত করেন, নির্বাচিত করেন, ধানের শীষ মার্কায় ভোট দিয়ে, তাহলে আমি কিছু প্ল্যান তৈরি করেছি। আমি মনে করেছি যে রংপুরের মানুষের ভাগ্যের পরিবর্তন করতে গেলে এখানে কিছু কাজ করতে হবে। আমার প্ল্যানের মানে আমি চাই যে রংপুরটাকে সমৃদ্ধ করতে, সমৃদ্ধ রংপুর নামে আমি একটা প্রস্তাবনা দিয়েছি সমাজে। সেটা তার মধ্যে প্রথম কথা হচ্ছে যে আপনার আমাদের রংপুরে কাজের ক্ষেত্র তৈরি করতে হবে, কাজ কর্মের মানে বেকার সমস্যা সমাধানের জন্য আমাদেরকে মিল মানে ফ্যাক্টরি করতে হবে, অনেক বড় বড় ফ্যাক্টরি করতে হবে, যেখানে অনেক লোকের কর্মের ব্যবস্থা হবে। এবং পাশাপাশি আমাদেরকে শুধু এই কর্ম মিল ফ্যাক্টরি করেই এটার সমস্যার সমাধান হবে না, পাশাপাশি আমাদেরকে বিদেশে মানুষ পাঠাইতে হবে। আপনি কুমিল্লা, নোয়াখালী, ওই সিলেট ওইদিকে যান, দেখেন যে একটা পরিবার 3টা লোক নাই, একটা লোক আছে, কোথায় গেছে, বিদেশে গেছে। আমাদের রংপুরে আপনি এই শালবনটা ঘুরে দেখেন তো কয়টা পরিবার আছে লোক গেছে বিদেশে, পাওয়া যাবে কি? এখানে আপনারা যারা আছেন তাদের পরিবারের কেউ বিদেশে আছে নাই, তার মানে আমাদের বিদেশের কোনো লোক নাই যারা বিদেশ গিয়ে যারা অর্থ উপার্জন করে পরিবারের জন্য পাঠাইতে পারে। তো এখানে আমরা সেই কারণে আমি বলেছি যে আমরা প্রথমে এই কাজের ব্যবস্থা করব, কর্মের ব্যবস্থা করব, দেশেও এবং বিদেশেও। বিদেশে পাঠাইতে গেলে আমাদের ট্রেনিং দিতে হবে, ভাষা শিখাইতে হবে, এগুলো আমরা ট্রেনিং সেন্টার করবো, করে আমরা কর্মের মূল যে কাজ কর্মের সংস্কার করব। দ্বিতীয়ত আমাদের রংপুর মেডিকেল কলেজে, মেডিকেল হাসপাতালে, রংপুর যে হাসপাতাল আছে আমাদের, সেই হাসপাতালে চিকিৎসার ব্যবস্থাটা কিরকম আছে। আপনারা যারা যান, রোগীর একটু যান, দেখেন যে একটা ওয়ার্ডে একটা রোগী বেডে থাকে, 4টা রোগী মাটির মধ্যে থাকে, মেঝের মধ্যে থাকে। অবশ্যই আপনারা দেখেছেন সেগুলো, তার আপনাদের অভিজ্ঞতা আছে। তখন নিচে রোগীরা চিন্তা করে কখন চলে যায়, মানে হয় মারা যাক নাহলে বাড়ি যায়, দুইটার একটা আর কি, বা তারপরে আমি চেষ্টা দিব, এইরকম চিন্তা ভাবনা হবে। এই জন্য আমি চিন্তা করেছি যে রংপুর মেডিকেল কলেজের উপরেই আমরা শুধু চাপ, আমাদের রোগীর চাপটা বাড়ে। এই জন্য আমরা এই দিকে, এই অঞ্চলে আরো 2টা হাসপাতাল করতে চাই, মোট 3টা, একটা হচ্ছে সদরে এবং এই ওয়ার্ড গুলো যা আছে প্রগতিতে, সেটা আমরা আরো 2টা হাসপাতাল করতে চাই। 2টা হাসপাতাল যদি আমি করি তাহলে আমি মনে করি যে প্রাথমিক চিকিৎসা গুলো মানুষ পাবে। কি প্রাথমিক চিকিৎসা? জরুরি যে চিকিৎসা গুলো আছে, কিছু কিছু রোগ আছে চলতে এসে বছরের পর বছর, যেমন হার্ট অ্যাটাক করে মানুষের, টাইম পায় না, 1 ঘন্টা 1.5 ঘন্টা বা 10 মিনিট বা 5 মিনিটে অনেকে মারা যায়। হার্ট অ্যাটাক করা রোগী এই রংপুর মেডিকেল কলেজে নিয়ে যেতে যেতে দেখা যায় রাস্তার মধ্যে, ম্যাক্সিমাম রাস্তার মধ্যেই মারা যায়। মেডিকেল নিয়ে গেলে ইসিজি করলো। এই 2টা ডিপার্টমেন্ট এবং সাথে সাথে একটা গাইনি ডিপার্টমেন্ট, যেগুলো ব্রিজ আছে, বিভিন্ন রোড আছে, এগুলো হবে।
রাস্তার পাশে আপনার বাগান হবে এবং গাছ হবে। এই আমরা একটা প্ল্যান করবো। ওই দেখবেন আপনি প্রতি বছরে বছরে শ্যামা সুন্দরী 10 কোটি 12 কোটি টাকার কাজ হয়, পরের বছরে সেটা নাই হয়ে যায়। এই নাই হয়ে যাওয়ার সরকারি অর্থ অপচয়ের কোনো দরকার নেই। আমরা কাজ করব, আমাদের যা অর্থ আসবে আমরা প্ল্যান একটাই থাকবে, ওই প্ল্যান মাফিক আমরা অগ্রসর হতেই থাকবো। এইসব কাজগুলো আমাদেরকে করতে হবে। এইসব কাজ করতে গেলে কিসের দরকার? কিসের দরকার? সরকার লাগবে। তো সরকারের প্রতিনিধি যদি না থাকে তাহলে সরকার আপনার এই কাজগুলো কি করবে? কখনোই করবে না। সরকারের প্রতিনিধি মানে বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আল্লাহ চাইলে আগামীতে উনি প্রধানমন্ত্রী হবেন, বিএনপি ক্ষমতায় আসবে এবং রংপুরে যদি আপনারা বিএনপি প্রার্থীকে যদি বিজয়ী করেন তাহলে ইনশাল্লাহ ব্যাটে বলে এক হয়ে যাবে। ইনশাল্লাহ আমরা আমাদের রংপুরের এই সমস্যাগুলো সমাধান করতে পারবো। তাই ভাই বোনেরা, আমার বক্তব্য আর দীর্ঘায়িত করি না। আপনারা অনেক কষ্ট করছেন, অনেক ধৈর্য ধরে এখানে বসে আছেন। আমাদের এই পথসভা আমি মনে করি যে এখানে সমাপ্ত হওয়া উচিত এবং আমি যে কথাগুলো বললাম আপনারা মনে রাখবেন। এবং একটাই মাত্র আমাদের রংপুরের মানুষের উদ্ধার হওয়ার পথ, উন্নয়নে আমাদের উন্নয়ন করতে পারি, এই জন্য একটাই পথ ধানের শীষে ভোট দেওয়া। আর অন্য কাউকে যদি আপনার ভোটটা দেন তাহলে কোনো লাভ হবে না। কারণ ধানের শীষকে ভোট না দিয়ে আপনি লাঙ্গলে দিলেন, আপনি লাঙ্গল কি এখানকার এমপি মন্ত্রী হবে? লাঙ্গলের কথা তারেক রহমান শুনবে? দাঁড়িপাল্লার কথা তারেক রহমান শুনবে? এই যে যেহেতু শুনবে না, সেহেতু সবাই মিলে দলমত নির্বিশেষে একটা বার অন্তত রংপুরের স্বার্থ থেকে, জনগণের স্বার্থ থেকে ধানের শীষে ভোট দেওয়া উচিত। একবার দেখুন না, 40 বছরে তো একবারও ভোট দেওয়া হয়নি ধানের শীষে, বলছে কি না? 1979 সালে বিএনপি এমপি ছিল না, তারপর থেকে এই 46 বছর ধরে আপনি ওপাশে ধরেন না 79 আর এপাশে ধরেন 26, তাহলে 47 বছর ধরে আমরা রংপুরে ধানের শীষের কোন প্রার্থীকে মনোনীত করি নাই বা করতে পারেনি। ইনশাল্লাহ আগামীতে আপনারা যদি আপনাদের পছন্দ মতো ধানের শীষ প্রতীকে ভোট দেন এবং ধানের শীষ যদি এখানে বিজয় হয় তাহলে ইনশাল্লাহ আমরা আমাদের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান করতে পারবো। এর বিকল্প কি কোনো পথ আছে? অন্য কাউকে ভোট দেওয়া মানে ভোটটা আপনার নষ্ট করা। এই জন্য আপনি আপনার গুরুত্বপূর্ণ এত